বনিতি কলকাতার অন্যতম ঐতিহ্যময় বাড়ি হল জোড়াসাঁকো ঠাকুর বাড়ি। তিলোত্তমার প্রাচীন অঞ্চলগুলির মধ্যে অন্যতম হল চিৎপুর অঞ্চল। এই চিৎপুর রোডের এবং বিবেকানন্দ রোডের সংযোগস্থলেই রয়েছে জোড়াসাঁকো ঠাকুর বাড়ি। ৬-৪ দ্বারকানাথ ঠাকুর লেন, যা বর্তমানে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের একটি অংশও বটে। আজকের আমাদের গন্তব্য ছিল জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি। আমি ঋতুপর্ণা, আর আমার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে এসেছি। যদিও আজকে ৭ই আগস্ট বা ২২শে শ্রাবণ নয়, ২৪শে শ্রাবণ, ৯ই আগস্ট। কবিগুরুর প্রয়াণ দিবসের দিন প্রতি বছরই আসি জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে, কিন্তু এবছর বিশেষ কিছু কাজের জন্য আসতে পারিনি ২২শে শ্রাবণ। চলুন এবার সেরে নিই পরিচয় পর্ব। আমার সহযাত্রীদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। আদি সবসময় লেট মাস্টার, আমাদের সোমা রানী চ্যাটার্জি, আর ইনি হলেন কাজু বরফি, আমাদের নতুন সদস্য বেড়ানোর কাজু বরফি, কাজুরি, গৌরিকা রশ্মিতার খুব ক্লোজ ফ্রেন্ড, বিশেষত রশ্মিতার। সোমা চ্যাটার্জি, আদি হনুমান, আর বড় ভালো মানুষ, আমার খুব পছন্দের মানুষ, নন্দিতা। চলুন কিভাবে ঠাকুরবাড়ি পৌঁছবেন তার একটা স্বচ্ছ ধারণা আপনাদের দিয়ে দিই। ঠাকুরবাড়ি যেতে সবথেকে সোজা উপায় হলো মেট্রো। আমরা আমাদের যাত্রাটা আজকে শুরু করেছিলাম কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে। লাইন খুব ছিল এবং বেশ খানিকক্ষণ লাইনে দাঁড়িয়ে টোকেনগুলো পেলাম। যারা উত্তর ২৪ পরগনা বা উত্তরের জেলাগুলো থেকে আসবেন, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা ইত্যাদি, তারা কিন্তু শিয়ালদা স্টেশনে নেমে সেখান থেকে বাস বা ট্যাক্সি যোগে পৌঁছে যেতে পারেন জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে। সোমা ও আদি সবে এসে পৌঁছলো মেট্রো স্টেশনে। চলুন এবারে মেট্রো করে ঠাকুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিই। সকাল ১১:২৫ মেট্রো করে আমরা রওনা দিয়েছিলাম জোড়াসাঁকোর উদ্দেশ্যে। কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে জোড়াসাঁকো পৌঁছতে সময় লাগে মিনিট ২৫ মতো। আমার ছেলে যখন স্কুলে ভর্তি হয়নি, ভর্তি হবে এরকম সময় আমার বাড়িতে সেই দিন আমার এসে আমি দরজা খুলছে না, চাবি দিয়ে দরজা খুলছে, তাদের সিঁড়ি রয়েছে, সিঁড়ি রয়েছে, সারা মেট্রোতে স্কুল ফেরত খুদেদের হাসি মজা খেলা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম গিরিশ পার্ক মেট্রো স্টেশনে। সিঁড়ির সংখ্যা কিন্তু নেহাত কম নয়, তাই বয়স্ক যদি কেউ সাথে থাকে তাহলে কিন্তু তাদের একটু কষ্ট হতেই পারে। এই ১ নম্বর গেট আর এই ১ নম্বর গেট দিয়েই আমরা আমাদের গন্তব্যে পৌঁছব। চলুন। সামনে এগিয়ে চলেছে সোমা ও নন্দিতা, আগে কাজুরি, আর আদি তো ব্যস্ত তার ব্লগের কাজে। মেট্রো স্টেশন থেকে ঠাকুরবাড়ির দূরত্ব কিন্তু নেহাত কম নয়, তাই আমরা কিন্তু একটা অটো করে পৌঁছেছিলাম ঠাকুরবাড়িতে। ঠাকুরবাড়ি পর্যন্ত অটো যদিও যায় না, বেশ কিছুটা আগে নামিয়ে দেয়, আর জনপ্রতি ভাড়া পড়েছিল ২০ টাকা। ঠিক এই জায়গায় অটো থেকে আমাদের নামিয়ে দিল।
এখান থেকে ঠাকুরবাড়ির দূরত্ব মিনিট 10 মতো। আমি সেই অনেক ছোটবেলায় একবার এই হাতে টানা কাঠের রিক্সা চড়েছিলাম, তাই আজকে ঠিক করলাম রিক্সা করেই ঠাকুরবাড়ি যাব। ঠাকুরবাড়ি পর্যন্ত রিক্সা ভাড়া পড়েছিল 50 টাকা। বনেদি কলকাতার ব্যস্ত জনজীবন, শতাধিক গাড়ির আনাগোনা। পুরনো ট্রাম লাইনে আজও ট্রাম ঘণ্টা বাজিয়ে চলেছে। মিনিট 15-র মধ্যেই এসে পৌঁছলো রিক্সাটি জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সামনে। চলুন এবার ভিতরে যাওয়া যাক। জোড়াসাঁকো ঠাকুরবাড়ি সপ্তাহের প্রতিদিনই খোলা থাকে সোমবার বাদে। প্রতিদিন সকাল 10:30 থেকে 4:30 পর্যন্ত ঠাকুরবাড়ির প্রাঙ্গণ খোলা থাকে, আর মিউজিয়াম খোলা থাকে দুপুর 1:30 পর্যন্ত। 1:30টার পরে কিন্তু মিউজিয়ামটি বন্ধ হয়ে যায়। এই অঞ্চলের অলিতে গলিতে এরকম পাথরের কাজের দোকান কিন্তু অজস্র চোখে পড়ে। আর ঠাকুরবাড়ির গলিতেও একটি দোকান রয়েছে। আর যেতে যেতে এই মূর্তিটি দেখে না দাঁড়িয়ে পারলাম না। অপূর্ব কারিগরি, অপূর্ব সুন্দর দেখতে এই মূর্তিটি। বর্তমানে ঠাকুরবাড়ির এক অংশে চলে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের একটি শাখা। চলুন ভিতরে যাই। আর টিকিটের ব্যবস্থা আছে। এক্ষেত্রে একটু বলে রাখি, 25শে বৈশাখ বা 22শে শ্রাবণ এই দিনগুলিতে কিন্তু টিকিট লাগে না। সমস্ত মানুষের জন্য সেদিন অবারিত দ্বার। এবার টিকিটটা কেটে নিই, চলুন। টিকিট মূল্য 20 টাকা। আর যদি ফটোগ্রাফি করা হয় তাহলে আলাদাভাবে 50 টাকা দিয়ে একটি টিকিট কাটতে হবে। তবে মোবাইলে ফটোগ্রাফি করা যায়, ক্যামেরাতে ফটোগ্রাফি করা সম্পূর্ণ নিষিদ্ধ। কলকাতার দ্রষ্টব্য স্থানগুলির মধ্যে অন্যতম হল জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। একটি বাড়ি, একটি গোটা পরিবার, একটি জাতির নবজাগরণের প্রাণকেন্দ্র হয়ে উঠেছিল 1861 সালের 25শে বৈশাখ। এই ঠাকুরবাড়িতেই জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ ঠাকুর, ভারত তথা এশিয়ার প্রথম নোবেল জয়ী। চলুন ঐতিহ্যময় বাড়িটির একটু ইতিহাসটা জানি, একটু ঘুরে দেখি। এই যে লাল ভবনটি, এটির নাম বিচিত্র ভবন। এই ভবনটি তৈরি করিয়েছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। এখানেই কিন্তু রবি ঠাকুরের বড় হওয়া, বেড়ে ওঠা। এই বিচিত্র ভবনে প্রথম ডাকঘর নাটকটি মঞ্চস্থ হয়। মঞ্চ নির্মাণ করেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর, আর রবীন্দ্রনাথ ঠাকুর অভিনয় করেছিলেন ঠাকুরদার ভূমিকায়। 1784 সালে পিরালি ব্রাহ্মণ নীলমণি ঠাকুর চিতপুর অঞ্চলে এই ঠাকুরবাড়ির প্রথম ভিত্তি পত্তন করেন। তারপরে কালক্রমে এই ঠাকুরবাড়ি হয়ে উঠেছিল কিন্তু বাঙালি তথা ভারতের অন্যতম সাহিত্য সংস্কৃতির পীঠস্থান। এখানেই ছিল 5 নম্বর ও 6 নম্বর দুটি বাড়ি। যদিও 5 নম্বর বাড়িটি আজ আর নেই, কিন্তু তার গল্পগুলো কিন্তু আজও রয়ে গেছে। দ্বারকানাথ লেনের 6 নম্বর বাড়িটি হলো আজকের জোড়াসাঁকো ঠাকুর বাড়ি। এখন আমি দাঁড়িয়ে আছি রথীন্দ্র মঞ্চে। ঠাকুরবাড়ির ইতিহাস আমাদের বাঙালিদের সমৃদ্ধ করে, বিশ্ব মাঝে আমাদের উপস্থাপন করে এই ঠাকুরবাড়ি। তবে ঠাকুরবাড়ির অন্দরমহলের ইতিহাসও কিন্তু নেহাত কম নয়, বেশ সমৃদ্ধ। বিদ্যাচর্চা, সাজসজ্জা কিংবা রন্ধন,
সবেতেই কিন্তু ঠাকুরবাড়ির মহিলারাই দিশা দেখিয়েছিলেন বাঙালিদের। আধুনিক বাঙালি নারীর অন্যতমা ছিলেন ঠাকুরবাড়ির মহিলারা। কেউ গড়ের মাঠে প্রথম ঘোড়া চড়েছিলেন, কেউ বা স্বামীর সাথে বিদেশ যাত্রা করেছিলেন। পূর্ণিমা ঠাকুরের মতো কেউ কেউ সারা জীবন রান্না নিয়ে গবেষণা করেছিলেন। সাজসজ্জার দিক থেকেও কিন্তু ঠাকুরবাড়ির মেয়েরা পিছিয়ে ছিলেন না। তারা অভিনব পদ্ধতিতে বিভিন্ন ধরনের পোশাক পরিধান করতেন। তার মধ্যে অন্যতম হল শাড়ি পরা। আমরা বর্তমানে মেয়েরা যে পদ্ধতিতে শাড়ি পরি, সেই শাড়ি কিন্তু এই ঠাকুরবাড়ির মেয়েরাই প্রথম পরেছিলেন। 8 পৌরের শাড়ি পরা থেকে বেরিয়ে তারা এইভাবে প্রথম শাড়ি পরেছিলেন। এই পদ্ধতিতে শাড়ি পরাটাকে বলা হয় ব্রাহ্মিকা পদ্ধতি। রাজনীতিতেও কিন্তু সমভাবে দক্ষ ছিলেন এই ঠাকুরবাড়ির মেয়েরা। তাদের মধ্যে অন্যতমা ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের ভাগ্নী সরলা দেবী চৌধুরানী। তিনি একজন প্রত্যক্ষ রাজনীতি করতেন, আর সেই সময় তৎকালীন মেয়েদের জন্য উনি স্থাপন করেছিলেন রক্ষীর ভাণ্ডার। রবি ঠাকুরের আত্মজীবনী জীবন স্মৃতি, সেখানে কিন্তু এই দালানের কথা অনেক পাওয়া যায়। দক্ষিণের দালান, পূবের দালান। এই দক্ষিণের দালানেই তখন ছেলে মেয়েদের পড়াশুনোর আসর বসত। বড় হওয়ার সাথে সাথে এই দালানই হয়ে উঠেছিল তাদের আড্ডার জায়গা। এই বাড়ির দোতলার ঘরগুলিতে সম্পূর্ণভাবে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি নিষিদ্ধ। এখানেই রয়েছে রবীন্দ্র মিউজিয়াম। রবীন্দ্রনাথ ঠাকুর এবং তার পরিবার বর্গের বিভিন্ন জিনিস এখানে সংরক্ষিত হয়েছে। তার মধ্যে রয়েছে বহু মূল্যবান কিছু ফটোগ্রাফ, আর রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মকক্ষ ও মৃত্যুকক্ষ, বিবরণ সহ সুন্দরভাবে সংরক্ষণ করা হয়েছে। একটা ছোট্ট তথ্য আপনাদের জন্য, যখন ঠাকুরবাড়ি আসবেন প্রথমেই কিন্তু টিকিট কেটে মিউজিয়ামটি দেখে নেবেন। মিউজিয়ামটি দেখতে ঘন্টা 2 বা তারও বেশি সময় লাগতে পারে। তারপরে বাকি অংশটা ঘুরে ঘুরে দেখবেন। চলুন এবারে ভিতরে যে অন্দরমহলটি রয়েছে সেটা দেখে আসি। এখন রয়েছে সেই শতচর্চিত ঠাকুর দালানে। এখানেই কিন্তু একসময় দুর্গোৎসব, রাস ইত্যাদি অনুষ্ঠান পালিত হতো। দেশ বিদেশের বহু গুণীজন ব্যক্তির পদধূলি পড়েছে এই দুর্গা দালানে। মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর যখন ব্রাহ্ম সমাজে দীক্ষিত হন, ব্রাহ্ম ধর্ম গ্রহণ করেন, তখন থেকে কিন্তু দুর্গোৎসব, রাস উৎসব বন্ধ হয়ে, তবে তখন থেকে এখানে শুরু হয় বিভিন্ন ব্রাহ্ম উৎসব, ব্রাহ্ম উপাসনা, মাঘোৎসব। ঠাকুরবাড়ির ছেলেমেয়েরাই এখানে অনুষ্ঠান করত, কখনো গান, কখনো নৃত্য, কখনো বা নাটক। 22শে শ্রাবণ 1861 কবিগুরু তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বাড়িতেই। চলুন এবারে ফেরার পালা। হাতে যদি সময় থাকে কাছাকাছি আরো কয়েকটি দ্রষ্টব্য স্থান ঘুরে নিতেই পারেন। তার মধ্যে অন্যতম হল রাজা রামমোহন রায়ের বসত বাড়ি, জোড়াসাঁকো রাজবাড়ি, পরেশনাথের মন্দির, মার্বেল প্যালেস, সিদ্ধি বিনায়ক মন্দির ইত্যাদি ইত্যাদি। প্রাচীন কলকাতার বাস কিন্তু উত্তর কলকাতাতে। এরকম পুরনো বাড়ি যারও কিন্তু একাধিক ইতিহাস আছে। সেই সব ইতিহাস নিয়ে আসবো পরের কোনো ব্লগে, নতুন কোনো ডেস্টিনেশনে বা আমার রান্নাঘরে। যদি ব্লগগুলো ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্টস দেবেন।
যেতে যেতে যদি ভালো লাগে পেজটাকে ফলো করে নেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ঘাটতিগুলো তো অবশ্যই জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন একটা ব্লগে। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। নমস্কার।